সময়ের গল্পের আসরে সবাইকে স্বাগত। নানা সাহিত্যিকের ক্লাসিক সাহিত্য নিয়ে আমি গল্প শোনাতে আসি এই চ্যানেলে। আজ শোনাব আলজেরিয়ান লেখক আলবের কামুর একটি ছোট গল্প। গল্পটি পলাশ ভদ্রের সম্পাদনায় প্রকাশিত হয় গল্প সমগ্র আলবের কামু এই বইটিতে। সেখান থেকেই গল্পটি নেওয়া হয়েছে। এটি মূল ফরাসি লে মুয়ে গল্পের অনুবাদ। আলবের কামুর রচিত, বাংলায় এর অনুবাদ বোবারা। মূল ফরাসি থেকে অনুবাদ করেছেন চিন্ময় গুহ। বোবারা। সময়টা শীতের একেবারে তুঙ্গে, তবু এরই মধ্যে কর্মচঞ্চল হয়ে ওঠা শহরের বুকে ফুটে উঠেছে নতুন একটা আলো ঝলমলে দিন, যেটির শেষে সমুদ্র আর আকাশ গেছে এক দীপ্যমানতায় মিশে। ইভার অবশ্যই এসব লক্ষ্য করছিল না। সে খুব ধীরে ধীরে বন্দরের গা ঘেঁষে বুলেভার্ড বরাবর সাইকেল চালিয়ে চলছিল। তার অকেজো পাটা অনড় প্যাডেলের উপরে স্থির হয়ে আছে, অন্যটা প্রাণপণে রাতের শিশির ভেজা ইট পাথর পেরোনোর জন্য লড়াই করে চলেছে। সিটের উপর থুবড়ে পড়ে মাথা না তুলে সে চেষ্টা করে চলেছিল আদ্যিকালের ট্রাম লাইনটার পাশ কাটাতে। হ্যান্ডেলের হ্যাঁচকা টানে একধারে সরে গিয়ে সে অন্য গাড়ি ঘোড়াকে পথ করে দিচ্ছিল। মাঝে মাঝে সে কনুয়ের ধাক্কায় ফেরনাদের দেওয়া লাঞ্চের থলেটাকে পিঠের দিকে ঠেলে দিচ্ছিল। থলের ভেতরকার খাবারটার কথা মনে করে তার বিদিকিচ্ছিরি লাগছিল। দুটো পুরু গদাই মার্কা রুটির ফাঁকে তার অতি প্রিয় স্প্যানিশ অমলেট বা তেলে ভাজা বিফ স্টিকের বদলে এই এতটুকুন একটু চিজ। কারখানার রাস্তা যে এত দীর্ঘ, আগে তা কখনো মনে হয়নি তার। তারও তবে বয়স হচ্ছে। 40-এও যদিও সে এখনো আঙুরের চারার মতো খটখটে থেকে গেছে, মাংস পেশিগুলো আর আগের মতো চট করে গরম হয় না। মাঝে মধ্যে খেলার খবরে 30 বছর বয়সী অ্যাথলেটদের যখন ভেটারেন বলে, তার বড় অবাক লাগে। সে ফেরনাদকে বলতো, আরে এরাই যদি ভেটারেন হয় তবে আমি তো হেদিয়ে গেছি। তবু সাংবাদিকটি নেহাত ভুল বলেনি। 30-এই কখন যেন দমটা কমে আসে। 40-এই কেউ হেদিয়ে না গেলেও তার জন্য আগে থেকে তৈরি থাকতেই হবে। এই জন্যই কি সে অনেক দিন হলো শহরের এ প্রান্ত থেকে ও প্রান্তে পিপের কারখানায় যাওয়ার সময় রাস্তায় যেতে যেতে আর সমুদ্রটার দিকে চেয়ে দেখে না। 20 বছর বয়সে সমুদ্রের দিকে তাকিয়ে আশ মিটত না তার। সমুদ্র বেলার একটা সপ্তাহান্তের আশায় সে হা পিত্তেশ করে বসে থাকত। খোঁড়া পাটার জন্যই হোক বা না হোক, সমুদ্রে স্নান করতে কি চমৎকারই যে লাগতো তার। তারপর দেখতে দেখতে দিন গেল কেটে। এলো ফেরনাদ, জন্মালো তাদের ছেলে। ফলে বাঁচার তাগিদে শনিবার ওভারটাইম শুরু করতে হলো ওই পিপের কারখানায়, আর রোববার লোকের বাড়ি বাড়ি গিয়ে ছোটখাটো টুকরো টাকরা কাজ। ধীরে ধীরে সে হারিয়ে ফেললো অশান্ত উত্তাল দিনগুলো, যা তাকে অসীম তৃপ্তি দিত। স্বচ্ছ গভীর জল, দুর্দান্ত রোদ, শরীরময়তা, তার পক্ষে এর চেয়ে সুখের আর কিছুই ছিল না। অথচ এই সবই যৌবনের সাথে সাথে অদৃশ্য হলো। ইভার আজও সমুদ্রকে ভালোবাসে, কিন্তু শুধু সন্ধেবেলাতেই, যখন উপসাগরের ঢেউগুলো আরো খানিকটা কালচে হয়ে যায়। বাড়ির ছাদের উপর বসে সেই শান্ত নরম সময়টা সে খুশি মনে উপভোগ করে। পরনে ফেরনাদের চমৎকার ইস্ত্রি করা জামা, আর হাতে
এক গেলাস ধোঁয়াটে আলিজেত। সন্ধে নামে, আকাশের গায়ে ক্ষণস্থায়ী একটু কোমলতা। এবারে প্রতিবেশীরা কথা বলতে বলতে হঠাৎ গলার স্বর নামিয়ে ফেলত। তখন সে বুঝতে পারত যে ওই সময় শান্তভাবে অপেক্ষা করা ছাড়া অন্য কিছু ছিল না। যদিও স্পষ্ট বুঝতে পারত না কিসের জন্য সেই অপেক্ষা। সকালে কাজ শুরু করার সময় অবশ্যই তার মোটেই সমুদ্রের দিকে তাকাতে ভালো লাগতো না। যদিও সমুদ্র তার সঙ্গে দেখা করতে প্রস্তুত, শুধু সন্ধেবেলাতেই তাকে সে দেখতে চায়। সেদিন সকালে যখন সে মাথা নিচু করে সাইকেল চালাচ্ছিল, অন্য দিনের চেয়েও গম্ভীরভাবে তার বুকের মধ্যেটা ভারাক্রান্ত হয়েছিল। আগের দিন মিটিংয়ের শেষে বাড়ি ফেরার পর যখন সে জানিয়েছিল আবার সে কাজে যোগ দেবে, ফেরনাথ তো খুশি হয়ে জিজ্ঞেস করেছিল, তার মানে মালিক তোমাদের মাইনে বাড়াচ্ছে বলো? মালিক এক কানা করিও বাড়ায়নি, স্ট্রাইকটা মাঠে মারা গেছে। ব্যাপারটা সঠিকভাবে পরিচালিতই হয়নি, এটা তো স্বীকার করতেই হবে। রাতের হরতাল, একটু নরম সরম ভাবে এগোনো ছাড়া ওই ইউনিয়নের উপায়ও ছিল না। মোটে 15 শ্রমিক। ইউনিয়ন অন্যান্য পিপের কারখানার অবস্থাও খেয়াল রেখেছিল, যেগুলো চলেনি। খুব দোষ দেওয়া যায় না, পিপের কারখানাগুলো জাহাজ আর তেলের গাড়ি তৈরির ধাক্কায় বেশ মার খাচ্ছিল। ছোট বড় সব পিপেই বানানো ক্রমশ কমে আসছিল, বরঞ্চ মেরামত করা হচ্ছিল বড় বড় তৈরি পিপে। এটা ঠিকই যে মালিকেরা টের পেয়ে গিয়েছিল ব্যবসায় সুবিধে হচ্ছে না, তবু কম মুনাফাতেই আপাতত চালিয়ে নিতে চেয়েছিল তারা। আর সবচেয়ে সহজ উপায় হলো মাইনেতে রাশ টানা, তা সে জিনিসপত্রের দাম যতই বাড়ুক গে না কেন। পিপের কারখানায় যদি না থাকে, পিপেওয়ালারা করবে কি? পেশা বদলানো তো মুখের কথা নয়, যখন এত কষ্ট করে কাজটা শিখতে হয়েছে। আর এ কাজটা মোটেও এলেবেলে নয়, শিখতে বহু কাঠখড় পোড়াতে হয়েছে। সেরা পিপে মিস্ত্রি ধারের ঢালটাকে মানানসই করে বানাতে পারে, আগুনে ঝালাই করে লোহার চাকতিতে ঢুকিয়ে প্রায় সম্পূর্ণ হাওয়া বের করে দিয়ে কোনো রকম দড়ি দ্বারার সাহায্য ছাড়াই, যা রীতিমতো কঠিন ব্যাপার। ইভার এ কাজটা পারত, আর তার জন্য তার অহংকারও কম ছিল না। পেশা বদল অসম্ভব নয়, কিন্তু যে কাজটা জানা, যে কাজটার উপর সম্পূর্ণ দখল, তেমন কাজ ছেড়ে দেওয়া মুখের কথা নয়। এমন একটা চমৎকার পেশা কিন্তু চাকরি বাকরি নেই। এতটাই কোণঠাসা হতে হচ্ছে যে কাজ না ছেড়ে গতি নেই। কিন্তু কাজ ছাড়াও কি সহজ কাজ? কিন্তু মুখে কুলো পেটে থাকতে হবে, কোনো তর্ক বিতর্ক আলাপ আলোচনা করা যাবে না। রোজ সকালে একই পথ মারিয়ে ফিরে আসা, কি ক্লান্তি! এরপর সপ্তাহান্তে যা দেবে সেটুকু হাত পেতে নেওয়া ছাড়া উপায় নেই। কিন্তু আর পোষাচ্ছিল না। অতঃপর ওরা রাগে ফেটে পড়ল। 2-3 জন একটু দোনামোনা করেছিল, কিন্তু মালিকের সঙ্গে প্রথম বৈঠকের পর তারাও গেল চোটে। মালিক সোজা সাপটা জানিয়ে দিল, হয় থাকো নয়তো কেটে পড়ো। ভদ্রলোকে এভাবে কথা বলে? কি ভেবেছে কি লোকটা? হ্যাঁ, এসপেসি তো বলেছিল যে আমাদের প্যান্ট খুলে দেব। হ্যাঁ, মালিক লোকটা কিন্তু এমনিতে খারাপ না। মালিকানাটা সে বাবার কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পেয়েছে। কারখানাতেই সে বড় হয়েছে, আর দীর্ঘদিন ধরে সমস্ত কারিগরকেই সে চেনে। মাঝে মাঝে সে কারখানাতেই তাদের খানা পিনাতেও ডেকেছে। সার্ডিন ভাজা অথবা কাঠের আগুনে বানানো পুডিং, একটু মদের সঙ্গে, আহ! নববর্ষে সে প্রত্যেককে 5 বোতল করে ভালো জাতের মদ উপহার দিয়েছিল, এবং প্রায়শই কেউ অসুস্থ হয়ে পড়লে অথবা কোনো ঘটনা ঘটলে
বিয়ে শাদী উৎসব আমোদে উপহার দিত, টাকা পয়সা। মেয়ে হওয়ার পর প্রত্যেককে মিষ্টি বিলানো হয়েছিল। 2-3 বার সে ইভারকে স্বীকার করতেও আমন্ত্রণ করেছে তার সমুদ্র সৈকতের বাড়িতে। এটা ঠিক যে তার কর্মচারীদের সে ভালোই বাসত এবং প্রায়শই বলতো তার বাবাও এখানে নবিশ হিসেবেই ঢুকেছিলেন। কিন্তু সে একদিনের জন্য তাদের কারোর বাড়ি যায়নি, যাওয়ার কথা ভাবেও নি। সে শুধু একমাত্র তারই কথা ভাবত, একমাত্র তাকেই চিনত। আর আজ বলে কিনা, হয় থাকো নয় কেটে পড়ো, অর্থাৎ সোজা কথা, সে নিজেই আজ হোঁচট খেয়েছে। অবশ্যই তার সে অধিকার আছে। শেষ পর্যন্ত তারা ইউনিয়নকে বাধ্য করলো কারখানা বন্ধ করে দিতে। স্ট্রাইক করে হেদিয়ে গিয়ে কোনো লাভ নেই, কারখানায় তালা পড়লে আমারই বরঞ্চ 2 পয়সা বাঁচবে। কথাটা সত্যি নয়, তবে তাতে বিশেষ কিছু সুবিধে হয়নি, কারণ সে সোজাসুজি তাদের মুখের ওপর বলে দিয়েছিল যে স্রেফ করুণা করে সে তাদের রেখেছে। এসপেসি তো ক্ষেপে আগুন হয়ে গিয়েছিল, বলেছিল লোকটা মানুষ নয়, অন্যজনও কম রকচটা নয়। শেষে দুজনকে ছাড়িয়ে দিতে হয়েছিল। তবে ইতিমধ্যে শ্রমিকরাও একমত হয়ে গিয়েছিল। 20 দিন ধরে হরতাল চলল। বাড়িতে সবার মন খারাপ, তাদের মধ্যে তো 2-3 জন হতাশ, এবং শেষাশেষি ইউনিয়ন মাথা নোয়ানোর উপদেশ দিল। কোনো একটু রফার আশা জাগিয়ে হরতালের দিনগুলো পুষিয়ে নেওয়ার জন্য ওভারটাইমের আশাও দিয়েছিল। ওরা সবাই কাজে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল। অবশ্যই খুব বীরত্ব দেখিয়ে ওরা বলাবলি করছিল যে কোনো কিছুই ঠিক হয়নি, পুরো ব্যাপারটা আরেকবার খতিয়ে দেখতে হবে। কিন্তু আজ সকালে একটা পরাজয়ের ক্লান্তি ভাব তার উপর চেপে বসেছে। মাংসের বদলে চিজ, এই বিভ্রম আর চলতে পারে না। সূর্য যতই জ্বলজ্বল করুক, সমুদ্রের ঢেউয়ে এতটুকু আশ্বাস নেই। ইভার তার একমাত্র প্যাডেলে চাপ দিল। তার মনে হচ্ছিল চাকার একের চক্করের সঙ্গে সঙ্গে সে যেন আরো একটু বুড়িয়ে যাচ্ছে। কারখানার কথা, সহকর্মীদের কথা, মালিকের কথা, যাদের সঙ্গে একটু পরেই দেখা হতে চলেছে, ভাবতেই তার বুকটা আরো বেশি ভার হয়ে আসছে। ফেরনাথ চিন্তা করছিল, কি বলবে তুমি ওকে? কিছুই না। ইভার সাইকেলে চড়ে মাথা ঝাঁকিয়েছিল আর দাঁতে দাঁত চেপে রেখেছিল। তার ছোট বাদামি সূক্ষাতি সূক্ষ্ম ভাঁজ পড়া মুখ নামিয়ে দিয়েছিল ঝাঁপ। আমার কাজ কাজ করা, ব্যাস। এখনো সে সাইকেল চালাচ্ছে, দাঁতগুলো এখনো চাপা। এক বিষণ্ণ শুকনো ক্রোধ আকাশটা পর্যন্ত যেন অন্ধকার করে রেখেছে। বুলেভার্ড ও সমুদ্র ছেড়ে ইভার এবার পুরনো স্প্যানিশ চত্বরে স্যাঁতসেঁতে রাস্তায় ঢুকলো। এই রাস্তাটা খারিজ করা মালপত্তর, গাদা করা লোহা লক্করের আর গ্যারেজের দিকে যায়। সেখানেই তাদের কারখানা। সেটা আসলে একটা শেডের মতো, মাঝারি উচ্চতা অবধি ইটের পাঁচিল, যেখান থেকে করগেটের চাল পর্যন্ত কাঁচ দিয়ে ঘেরা। এই কর্মশালাটি চলে গেছে পুরনো পিপের কারখানার দিকে, যেটা একটা উঠোন। তার চারপাশে ভেতরের পুরনো উঠোন, যেটা ব্যবসা বাড়ার পর পরিত্যক্ত হয়েছে। ওখানে ব্যবহারযোগ্য মেশিন আর পুরনো পিপে ডাই করা থাকে। উঠোনটাকে আলাদা করে দিয়েছে ওই পুরনো টাইল পাতা একটা রাস্তা গোছের। বাগানের একেবারে শেষ প্রান্তে তার বাড়ি। বিরাট ও কদাকার হলেও বাড়িটাকে দেখতে ভালোই লাগে। নতুন আঙুর গাছ আর বাইরের সিঁড়ির দুপাশে তন্নি হানিসাকল ফুলের। এক পলকে ইভার বুঝতে পারল
কারখানার গেটগুলো বন্ধ। সামনে মজুরেরা জটলা করছে। ওদের কর্মজীবনের সর্বপ্রথম ওরা কাজে এসে দেখলো গেট খোলা নেই, অর্থাৎ মালিক যা বলবার স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছে। ইভার বাঁদিকে এগুলো, সাইকেল রাখলো শেডের ঢালু দিকটায়, তারপর গেটের দিকে এগুলো। দূর থেকে এসপেসিতোকে চেনা যাচ্ছিল। বাদামি চুলো, বড় সড়ো লোমশ লোক। তারই পাশে দাঁড়িয়ে কাজ করত সে। নেতাসুলভ মুখোলা। ইউনিয়নের প্রতিনিধি মার্কু, কারখানার একমাত্র আরবি কর্মী সৈয়দ। সবাই তার দিকে চেয়ে। সে তাদের কাছে পৌঁছানোর আগেই তারা হঠাৎ ফিরে দাঁড়ালো, কারণ গেটগুলো ভেতর থেকে খুলে গেছে। সুপারভাইজার বালসদের এসে চৌকাঠে দাঁড়িয়ে মজুরদের দিকে পেছন ফিরে ধীরে ধীরে লোহার রেলের ওপর দিয়ে ঠেলে ঠেলে সে ভারী গেটগুলোর একটা খুলে দিচ্ছিল। বালসদেরই ওদের মধ্যে বয়সে সবচেয়ে বড়। হরতাল সে চায়নি, কিন্তু যে মুহূর্তে এসপেসিতো বলেছিল যে সে মালিকের স্বার্থ দেখছে, সেই মুহূর্তেই সে মুখে কুলু পেটে ফেলেছিল। এখন সে গেটের মুখে দাঁড়িয়ে, আর সেই চওড়া আর খাটো গাঢ় নীল সোয়েটার গায়ে, খালি পা। তার স্বচ্ছ চোখ দিয়ে সবাইকে সে ঢুকতে দেখছিল। এত স্বচ্ছ তার চোখ যে মনে হয় তার রোদে জ্বলা পুরোটাই মুখ, পুরু আর ঝুলে থাকা ঠোঁটের নিচে বিষণ্ণ ঠোঁটের উপর তার চোখ দুটোতে কোনো রং নেই। ওরা কেউ কথা বলছিল না। এই পরাজিত প্রত্যাবর্তনে ওদের মাথা মাটিতে নুয়ে পড়েছে। ওরা নীরব, ওরা ক্রুদ্ধ। সেই নীরবতা যত দীর্ঘ হচ্ছে, ওদের পক্ষে তা ভাঙা ততই শক্ত হচ্ছে। ওরা বালসদের দিকে দৃকপাত না করেই ভেতরে ঢুকেছিল, কারণ ওরা ভালোই জানতো বালসদের ওদের এভাবে ঢুকিয়ে শুধু আদেশ পালন করছে। তাছাড়া তার তিক্ত বিষণ্ণ চেহারা দেখে টের পাওয়া যাচ্ছিল সে কি ভাবছে। ইভার সেদিকে তাকিয়েছিল। বালসদের তাকে ভালোবাসত। সে কথা না বলে শুধু মাথা নাড়ল। ওরা সকলে এখন পোশাক বদলানোর জায়গায়, অর্থাৎ গেটের ডান দিকে। খোলা খুপড়ির মাঝে সাদা কাঠের তাক, যার প্রত্যেক দিকে একটা করে আলমারি। সেগুলোকে তালা চাবি দিয়ে বন্ধ করা যায়। প্রবেশপথ থেকে দূরে শেষ খুপড়িটা, যেটা শেডের দেয়ালে গিয়ে মিশেছে, রয়েছে একটি পাওয়ারের ব্যবস্থা। মাটিতে গর্ত খুঁড়ে একটা নর্দমাও বানানো হয়েছে। শেডের মাঝখানে দেখা যাচ্ছে কয়েকটা তৈরি হওয়া পিপে। কিছু ঝালাইয়ের অপেক্ষায় রয়েছে। কয়েকটা পুরু বেঞ্চি লম্বা গর্ত করা, আর শেষে কালচে হয়ে ওঠা আগুন। দেয়াল বরাবর বাঁদিক থেকে গেট অবধি সারি দিয়ে বেঞ্চি পাতা। সামনে কাঠের স্তূপ, র্যাঁদা দিয়ে মসৃণ করার জন্য অপেক্ষায় সেগুলো। ডান দিকে দেয়ালের গায়ে পোশাক বদলানোর জায়গা থেকে বেশি দূরে নয় এগুলো, দুটো বৈরাট বৈদ্যুতিক করাত, আচ্ছা করে তেল মাখানো। অনেক দিন হলো সেটা গুটি কয়েক মানুষের পক্ষে একটু যেন বেশি বড় লাগছিল। প্রচণ্ড গরমের সময় সেটা যেমন সুবিধে, শীতকালে আবার তেমনি অসুবিধেজনক। কিন্তু আজ এই বিরাট জায়গায় কাজ থেমে আছে। নষ্ট হওয়া পিপে কোণে ডাঁই করা। কোথাও পিপে তৈরির ওপরের কাঠের দিকটা দেখা যাচ্ছে কাঠের বিশ্রী ফুলের মতো। করাতগুলো, তক্তাগুলো, যন্ত্রপাতি আর মেশিনগুলোকে একেবারে ছেয়ে ফেলেছে। সবকিছু মিলে একটা পরিত্যক্ত গা ছাড়া ভাব। এতক্ষণে পুরনো সোয়েটার আর রংচটা তাপ্পি মারা প্যান্ট গায়ে জড়িয়ে ওরা এসব চেয়ে দেখে আর দোনামোনা করতে থাকে। বালসদের ওদের উপর লক্ষ্য রাখছিল।
বেশ, তাহলে শুরু করা যাক, জিজ্ঞেস করেছিল সে। এক এক করে ওরা একটি কথাও না বলে সকলেই নিজের নিজের জায়গায় গিয়ে দাঁড়ালো। বালসদের প্রত্যেকের কাছে গিয়ে বলে এলো কোথায় কাজ শুরু আর শেষ করতে হবে। একজনও উত্তর দেয়নি। কিছুক্ষণের মধ্যেই হাতুড়ির প্রথম ঘা ঝনঝন করে উঠল লোহা লাগানো কাঠের চাকতির ওপর, পিপের খোলা অংশে সেটাকে সেঁধিয়ে দেওয়ার জন্যে। কাঠের গাঁটের ওপর রেঁদার আওয়াজ শুরু হলো, আর এসপেসিতোর চালানো একটা বাঁকা দাঁত করাত প্রচণ্ড শব্দ করে চলতে শুরু করলো। সৈয়দ পিপের কাঠ আনছিল, আগুনের ওপর পিপে রাখা হচ্ছিল লোহার ব্লেডের চাকতির উপযোগী করে সেটাকে ফোলানোর জন্য। যখন তার কাছে কেউ কিছু চাইছে না, সে তক্তার উপর মরচে পড়া বড় বড় চাকতিগুলো হাতুড়ির ঘা মেরে বসিয়ে দিচ্ছিল। পোড়া কাঠের গুঁড়োর গন্ধ আবার কারখানাটাকে ভরিয়ে দিতে শুরু করলো। রেঁদা চালাতে চালাতে আর এসপেসিতোর কাটা কাঠের খণ্ডগুলো সাজিয়ে রাখতে রাখতে সেই পুরনো গন্ধটা ইভারের নাকে এলো, আর বুকের ভেতরটাও একটু হালকা হলো। সকলে নিঃশব্দে কাজ করে যাচ্ছিল। আস্তে আস্তে একটা উষ্ণতা, একটা সজীবতা ফিরে এলো কারখানায়। বিরাট কাঁচের জানলাগুলো দিয়ে তাজা রোদ সেটাকে উজ্জ্বল করে তুলেছে। সোনালি বাতাসে নীলাভ ধোঁয়া, এমনকি ইভার শুনতে পাচ্ছিল একটা পোকা ওর চারপাশে গুনগুন করছে। এমন সময় কারখানার ভেতরের দিকের দেয়ালের দরজাটা খুলে গেল। চৌকাঠে দাঁড়িয়ে মালিক মসিয়র লাসাল, রোগাটে শ্যামবর্ণ, বয়স 30 পেরিয়েছে কি পেরোয়নি। বেজ রঙের গ্যাবার্ডিনের স্যুটের নিচে বুক খোলা সাদা জামা, তাকে বেশ সহজ দেখাচ্ছিল। খুর দিয়ে চাঁচা হদ্দ হাড়গিলে মুখ সত্ত্বেও সাধারণত তাকে দেখতে ভালোই লাগে। খেলোয়াড়দের যেমন সাবলীল ভাবভঙ্গি হয় সেই রকম। তবুও চৌকাঠ পেরোনোর সময় তাকে একটু বিব্রত দেখাচ্ছিল। সে যখন সুপ্রভাত কথাটা উচ্চারণ করলো, তা যেন অন্য দিনের চেয়ে কমজোর শোনালো। যাই হোক, কেউ উত্তর দেয়নি। হাতুড়ির শব্দ একটু থমকে গেল, যেন সুর কেটে গেল। তারপর আবার নতুন করে শুরু হলো। লাসাল দ্বিধাগ্রস্ত ভাবে কয়েক পা এগুলো, তারপর এগিয়ে গেল নাটা ভালেরির দিকে, যেই মাত্র বছরখানেক হলো কাজে যোগ দিয়েছে। ইভারের যান্ত্রিক করাতের পুরো একটা পিপের তলা লাগাচ্ছিল সে। মালিক সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে লাগলো, কোনো কথা না বলে ভালেরই কাজ করে যাচ্ছিল। তারপর লাসাল বলল, সব ঠিকঠাক তো? ছোকরাটিকে তখন খুব আনাড়ির মতো দেখালো। সে একবার এসপেসিতোর দিকে তাকালো, যে তার পাশে বিরাট বিরাট হাত দিয়ে কাঠের টুকরো জোগাড় করছিল ইভারকে দেবার জন্য। কাজ করতে করতে এসপেসিতোও তার দিকে তাকালো এবং ভালেরিও তার পিপের দিকে মন দিল। মালিকের কথায় সাড়া না দিয়ে লাসাল একটু চমকে ছিল। দু এক মুহূর্ত সে ছোকরাটির সামনে দাঁড়িয়ে রইল, তারপর কাঁধ ঝাঁকিয়ে মার্কুর দিকে ফিরল। কাঠের তক্তার উপর দুধারে পা ছড়িয়ে বসে ধীরে ধীরে নিখুঁতভাবে পিপের তলায় কাঠটার ধারগুলো চাঁচছিল। মার্কু, কি খবর মার্ক? লাসাল শুকনো গলায় জিজ্ঞেস করলো। মার্ক উত্তর দিল না। খুব মন দিয়ে সে খেয়াল করছিল খুব সূক্ষ্ম কাঠের টুকরো ছাড়া কোনো বড় চাং না ছেড়ে যায়। তোমাদের হয়েছেটা কি? লাসাল এবার অন্য কর্মচারীদের দিকে ফিরে জোর গলায় প্রশ্ন করলো। মতে মেলেনি সেটা বোঝা যাচ্ছে, কিন্তু তাই বলে একসাথে কাজ করা যাবে না কেন? আর এসব করে লাভই বা কি? মার্কু উঠে দাঁড়ালো, তলার চাকতিটা খুলে নিল, কিন্তু তালু দিয়ে দেখলো তারা গভীর দৃপ্তিতে একবার চোখটা কুঁচকে গেল।
তারপর নিঃশব্দে আর একজন কর্মচারীর দিকে এগোলো। যে পিপের অংশ জড়ো করছে, গোটা কারখানায় এখন শুধু হাতুড়ি আর ধাতব করাতের শব্দ। লাশাল বলল, বেশ, সব ঠিক হয়ে গেলে বালস্তেরকে জানিও। বলে আস্তে আস্তে সে কারখানা থেকে বেরিয়ে গেল। প্রায় সঙ্গে সঙ্গে কারখানার আওয়াজ ভেদ করে দুবার ঘন্টি বেজে উঠল। বালস্তের সবেমাত্র একটা সিগারেট পাকাতে বসেছিল। সে ভারী পায়ে উঠে ভেতরের দরজার দিকে ঢুকে গেল। বালস্তের বেরিয়ে যাওয়া মাত্রই হাতুড়ি পেটানোর গতি কমল। একজন তো সে ফিরে আসার পর একেবারে থেমে গেল। বালস্তের দরজা থেকে বলল, মার্কো আর ইভার বাবু তোমাদের ডাকছে। শুনে ইভার প্রথমেই হাত ধুতে যাচ্ছিল। মার্কো এসে মাঝপথে ওর হাত ধরল। ইভার খোঁড়াতে খোঁড়াতে মার্কোর পেছনে পেছনে রওনা হলো। বাইরের উঠোনে রোদ্দুর এত তাজা, ইভার তার মুখে আর তার খোলা হাতে সেটাকে অনুভব করতে পারছিল। বাইরের সিঁড়িটা দিয়ে তারা ওপরে উঠল। হানিসাকলের নিচ দিয়ে। হানিসাকলে ইতিমধ্যেই কয়েকটা ফুল ফুটেছে। যখন তারা ডিগ্রি ডিপ্লোমা ভরা করিডোরটায় ঢুকলো, তাদের কান্না এলো একটা বাচ্চার কান্না, আর মশিয়ে লাসালের গলা। খাওয়ার পরেই ওকে ঘুম পাড়িয়ে দেবে, না কমলে ডাক্তার ডাকতে হবে। তারপর সে করিডোরে বেরিয়ে এলো আর তাদের সেই ছোট্ট অফিস ঘরে নিয়ে গেল। গ্রামীণ ফার্নিচারে ভরা, দেওয়াল ভর্তি খেলাধুলার ট্রফি ঘরটাতে। বসো। ডেস্কের পেছনে তার চেয়ারে বসে লাসাল বলল। ওরা দাঁড়িয়েই রইল। আমি তোমাদের ডেকে পাঠালাম কারণ মার্কো, তুমি ওদের প্রতিনিধি, আর ইভার, তুমি বালস্তেরের পর আমাদের সবচেয়ে পুরনো লোক। যে আলোচনা শেষ হয়ে গেছে তা আমি নতুন করে শুরু করতে চাই না। তোমরা যা চাইছো তা আমি দিতে পারছি না। ব্যাপারটা মিটে গেছে। আমরা এই সিদ্ধান্তে পৌঁছেছি যে নতুন করে কাজ শুরু করা দরকার। আমি বুঝতে পারছি তোমরা আমার ওপর চটে আছো। সেটা আমার পক্ষে কষ্টদায়ক। আমার যা মনে হলো তাই বললাম। আমি যেটা যোগ করতে চাই সেটা হলো, আজ আমি যেটা পারছি না, ভবিষ্যতে অবস্থা ভালো হলে হয়তো পারবো, আর পারলে তোমার চাওয়ার আগেই আমি সেটা দেব। সেদিনের অপেক্ষায় এসো না, এসো না, এবার আমরা একযোগে কাজ করি। এটুকু বলে সে থামলো, কিছু একটা ভাবলো, তারপর চোখ তুলে ওদের চোখে চোখ রেখে বলল, ঠিক তো? মার্কো বাইরের দিকে দেখছিল। দাঁতে দাঁত পিষে ইভার কিছু বলতে চাইছিল, কিন্তু পারছিল না। শোনো, লাসাল বলল, তোমরা যথেষ্ট মাথা গরম করেছো, ওটা ঠিক হয়ে যাবে। মাথা ঠান্ডা হলে ভেবে দেখো আমি কি বললাম। সে উঠে দাঁড়িয়ে মার্কোর দিকে এগিয়ে গিয়ে হাত বাড়িয়ে দিল। বলল, আবার দেখা হবে। মার্কোর মুখ সাদা হয়ে গিয়েছিল। পর মুহূর্তেই তার সুন্দর মুখখানি শক্ত হলো, এক নিমেষের মধ্যে ভয়ঙ্কর। সে দ্রুত বেগে পিছু ফিরে বেরিয়ে এলো। লাসাল একেবারে ফ্যাকাশে মেরে গেছিল। সে ইভারের দিকে তাকালো, কিন্তু হাত বাড়ালো না। যাও, জাহান্নামে যাও, খেঁকিয়ে উঠে বলল লাসাল। ওরা যখন কারখানায় ফিরে এলো, ততক্ষণে মজুরেরা লাঞ্চ খাচ্ছে। বালস্তের নেই। মার্কো শুধু বলল, ফালতু, বলে নিজের কাজের জায়গায় ফিরে গেল। এসপেসিতো রুটি চিবানো থামিয়ে জিজ্ঞেস করলো সে কি উত্তর দিয়েছে। ইভার জানালো তারা কোনো উত্তরই দেয়নি। বলে সে লাঞ্চের থলে খুঁজতে গেল এবং ফিরে এসে নিজের জায়গায় গিয়ে বসল। সে খেতে যাচ্ছিল যখন দেখতে পেল সৈয়দ কাঠের গুঁড়োর ওপর চিত হয়ে শুয়ে আছে। তার দৃষ্টি হারিয়ে গেছে কাঁচের জানলার দিকে, যেখানে ম্লান হয়ে আসা আকাশের রঙে নীলাভ দেখাচ্ছে। ইভার জিজ্ঞেস করলো তার খাওয়া হয়েছে কিনা। সৈয়দ উত্তর দিল সে কিছু খায়নি।
ইভার আর খেতে পারল না। লাসালের সঙ্গে দেখা হওয়ার পর থেকে যে কষ্ট সে টের পাচ্ছিল, তার বদলে এখন সে অনুভব করছে একটা চমৎকার উষ্ণতা। সে উঠে দাঁড়িয়ে রুটিটা ভেঙে অর্ধেকটা সৈয়দের দিকে এগিয়ে দেয়। ও বলে, খিদে নেই। ইভার হেসে ফেলে। সৈয়দের প্রত্যাখ্যানের জবাবে বলল, সব ঠিক হয়ে যাবে, তুমি আবার পরে একদিন আমায় দেবে। খুব হালকাভাবে সৈয়দ হাসলো, ইভারের স্যান্ডউইচের টুকরোটা চিবোতে চিবোতে, যেন মানুষটার খিদে নেই। এসপেসিতো একটা সসপ্যান নিয়ে কাঠের গুঁড়োর আগুন জ্বালালো। বোতলে করে আনা কফি গরম করতে লাগলো। সে জানালো তার দোকানদার তাদের স্ট্রাইক ব্যর্থ হওয়ায় ওটা উপহার দিয়েছে। একটা ছোট্ট গেলাস সবার হাতে হাতে ঘুরতে লাগলো। প্রত্যেকবারই এসপোসিতো চিনি দেওয়া কফি ঢেলে দিচ্ছিল। খাওয়ার সময় সৈয়দ যে আনন্দ পায়নি কফি খেয়ে সে তার চেয়ে ঢের বেশি আনন্দ পেল, সেটা বেশ বোঝা যাচ্ছিল। জ্বলন্ত সসপ্যান থেকে ঠোঁটের চকাম চকাম শব্দ করে আর খিস্তি দিতে দিতে এসপোসিতো বাকি কফিটুকু খেল। ঠিক এই সময় বালসদের ঢুকলো কাজ শুরু করার নির্দেশ দিতে। তারা যখন উঠে পড়ে কাগজ আর বাসন ব্যাগে পড়ছে, বালসদের তাদের মধ্যিখানে এসে দাঁড়ালো। হঠাৎ করেই বলল, ঘটনাটা ওদের সকলের পক্ষেই যন্ত্রণাময়, তার নিজের পক্ষেও, কিন্তু তাই বলে শিশুর মতো আচরণ করলে তো চলবে না। ক্ষোভ দেখিয়ে তো কোনো লাভ নেই। এসপোসিতো সসপ্যান হাতে তার দিকে ঘুরে দাঁড়ালো। তার মোটা লম্বাটে মুখটা মুহূর্তে লাল হয়ে হয়ে উঠছে। ইভার জানতো সে কি বলবে, যে সকলেই তার মতো করে ভাবছে তাদের ক্ষোভ নয়, তাদের মুখ বন্ধ করে দেওয়া হয়েছে, হয় কাজ করো নয় কেটে পড়ো। রাগ আর অক্ষমতা মাঝে মাঝে এত বেদনাদায়ক হয়ে ওঠে যে কাঁদতেও পারা যায় না। তারা তো মানুষ। ব্যাস, এই অবস্থায় হাসি আর মুখভঙ্গি তো ওদের দ্বারা সম্ভব হবে না। কিন্তু এসপোসিতো সেসব কিছুই বলল না। শেষ পর্যন্ত তাদের মুখ নরম হলো। সে আস্তে করে বালসদের কাঁধে চাপড় মারল, আর অন্য সবাই ফিরে গেল কাজে। আবার ঝনঝন করে উঠল হাতুড়ি। বিরাট শেডটা পরিচিত আওয়াজে ভরে গেল, কাঠের গুঁড়ো আর ঘর্মাক্ত জামা কাপড়ের গন্ধে। বড় করাতটা গুঞ্জন করে কামড়াতে লাগলো নতুন কাঠ, যা এসপোসিতো আস্তে আস্তে সেদিকে ঠেলে দিচ্ছিল। কামড়ের জায়গাটা থেকে এক ধরনের ভেজা গুঁড়ো বেরিয়ে আসছিল, পাউরুটির গুঁড়োর মতো, যেটা সে তার মোটা লোমশ হাতে তুলে নিচ্ছিল। কাঠের ওপর শক্তভাবে হাত রেখে গর্জন করা ব্লেডের দুপাশ থেকে। কাঠটা ছাঁটা হয়ে যাওয়ার পর মোটরের শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছিল না। রেঁদার ওপর ঝুঁকে পড়ে ইভার তার পিঠের ব্যথাটা টের পাচ্ছিল। সাধারণত ক্লান্তি আসতো আরো পরে, বোঝাই যাচ্ছে ক সপ্তাহ কাজ না করে অভ্যেসটা চলে গেছে। সে সেই বয়সের কথা ভাবছিল যখন হাতের কাজ কঠিন মনে হয়, সূক্ষ্মতা থাকে না। ব্যথাটা টের পায়ে দিয়েছিল বার্ধক্যকে। বার্ধক্য মানেই যখন বেশি কাজ করা যায় না, কাজের দুর্নাম হয়, তারপর আসে মৃত্যু। ওই পরিশ্রমের সন্ধেগুলো, ঘুম, সবকিছুই মৃত্যুর মতন যেন। ছেলেটা মাস্টার হতে চায়। ও ঠিকই ভেবেছে। যারা মজুরির উপরে গরম বক্তৃতা দেয় তারা জানে না জিনিসটা কি। এবার যখন নিজেকে সামলে নিয়ে দম নিল আর খারাপ জিনিসগুলো মন থেকে তাড়ালো, ততক্ষণে আবার ঘন্টা বেজে উঠেছে। এত অদ্ভুতভাবে সেটা বাজছে, মাঝে মাঝে থেমে থেমে আবার জোর দিয়ে নতুন করে বাজতে শুনছিল, অবাক হয়ে। তারপর মনস্থির করে ধীরে ধীরে দরজার দিকে এগোলো। সে বেরিয়ে যাওয়ার কয়েক মুহূর্ত পর
ঘন্টাটা শেষ পর্যন্ত থামলো। আবার প্রচন্ড বেগে দরজাটা খুলে গেল, আর বালস্তের ছুটলো পোশাকের ঘরের দিকটায়। সে বেরোলো দড়ির স্যান্ডেল পায়ে, জ্যাকেট পরতে পরতে। যেতে যেতে সে ইভারকে বলল, বাচ্চা মেয়েটার প্রচন্ড অসুখ, আমি চললাম জেরমার খোঁজে। বলেই সে বড় গেটের দিকে দৌড়লো। কারখানার ডাক্তার জেরমা থাকে মফস্বলের শহরে। কোনো মন্তব্য ছাড়াই ইভার সবাইকে জানালো কথাটা। সকলে ওকে ঘিরে দাঁড়িয়ে মুখ চাওয়াচাওয়ি করে। খুব খারাপ লাগছে। শোনা যাচ্ছে শুধু যান্ত্রিক করাতের ঘর ঘর শব্দ, যেটা একা একাই ঘুরে চলেছে। একজন বলল, হয়তো তেমন কিছু না। তারা নিজের নিজের জায়গায় ফিরে গেল। কারখানাটা আবার আওয়াজে ভরে গেছে, কিন্তু ওরা কাজ করছে খুব ধীরে ধীরে, যেন ওরা কোনো কিছু প্রতীক্ষায়। সোয়া ঘন্টাটাক পরে বালস্তের আবার ঢুকলো, জ্যাকেট পরলো, তারপর একটা কথা না বলে ছোট দরজা দিয়ে ঢুকে গেল। কাঁচের গায়ে তখন কোমল হয়ে আসছে আলো। একটু পরে বিরতির সময়, যখন কড়া তার কামড়াচ্ছে না কাঠ, সবাই শুনল অ্যাম্বুলেন্সের একটানা আওয়াজ। প্রথমে দূরে, পরে কাছে, এবং তারপরে সব চুপ। শোয়ার ঘরে জামা কাপড় নিয়ে খেলার সময় হঠাৎ বাচ্চাটা দড়াম করে পড়ে যায়, যেন কেউ ওকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। বলো কি? মার্কু বলল। বালস্তের মাথা নেড়ে অস্পষ্ট একটা ভঙ্গি করলো কারখানার দিকে ফিরে, কিন্তু তাকে বেশ বিপর্যস্ত লাগছিল। আবার শোনা গেল অ্যাম্বুলেন্সের আওয়াজ। কারখানায় ওরা সবাই নিঃশব্দে দাঁড়িয়ে। কাঁচে হলদে আলোর ঢেউয়ের মধ্যে তাদের রুক্ষ হাতগুলো করাতের গুঁড়ো ভরা পাতলুনের দুধারে ঝুলছিল। বাকি বিকেলটা কোনো ক্রমে টেনে হিঁচড়ে কাটল। সেই অসীম ক্লান্তিটা ইভার আর অনুভব করছিল না, কিন্তু বুকের উৎকণ্ঠা যায়নি। অন্যদের মুখের উপরও শুধু পড়া যাচ্ছিল কেমন বেদনা আর এক ধরনের একগুঁয়েমি। মাঝে মাঝে তার মনের দুঃখ কথাটা যেন দানা বেঁধে উঠছিল, কিন্তু তারপরে সঙ্গে সঙ্গে হারিয়ে যাচ্ছিল, ঠিক বুদবুদের মতো। তার বাড়ি ফিরে যেতে ইচ্ছে করছিল, ফেরনাথকে দেখতে ইচ্ছে করছিল, বাচ্চাটাকে, ছাদটাকে। ঠিক এই সময় বালস্তের এসে ঘোষণা করলো যে কারখানা বন্ধ। যন্ত্রগুলো থেমে গেল। ধীরে ধীরে তারা আগুন নেভাতে শুরু করলো। তারপরে একে একে পোশাকের কাছে পোশাক বদলানোর জন্য দাঁড়ালো। সৈয়দ ছিল সকলের শেষে। তার পুরো কাজের জায়গাটা পরিষ্কার করার কথা, ধুলোর ওপর জল ছড়ানোর কথা। ইভার যখন পোশাক বদলানোর জায়গায় পৌঁছলো, বিরাট লোমশ এসপোষিত তখন ধারা স্নান করছে। তাদের দিকে পেছন ফিরে সে সশব্দে সাবান মাখছিল। সাধারণত ওর লজ্জা নিয়ে সবাই ঠাট্টা করত। ওই বিরাট ভালুকটা গুয়ারের মতো তার শরীরের মহৎ অংশগুলো লুকিয়ে রাখত। নেংটির মতো করে একটা তোয়ালে জড়িয়ে এসপোষিত পিছু হটে বেরোলো। অন্যেরাও একে একে গেল, আর মার্কু খুব জোরে জোরে ন্যাংটা কোমর বাজাতে লাগলো যখন বড় গেটটি আস্তে আস্তে লোহার চাকার উপর দিয়ে খুলে গেল। লাশাল ঢুকলো। প্রথমবারের মতোই তার পোশাক, শুধু চুলগুলো একটু এলোমেলো। সে চৌকাঠের উপর দাঁড়ালো, পরিত্যক্ত কারখানার দিকে দেখলো। কয়েক পা এগুলো পোশাকখানার দিকে। এসপেশিত তখন সে নেংটি পরেই আছে। সে তার দিকে ফিরল। এসপেশিত বেশ একটু বিব্রত বোধ করছিল। সে এক পা থেকে অন্য পায়ে ভারসাম্য রাখার চেষ্টা করে যাচ্ছিল। ইভারের মনে হলো মার্কুর কিছু বলা উচিত, কিন্তু চারপাশে ঝরে পড়া বৃষ্টিধারার ভেতরে সে অদৃশ্য হয়েই থাকলো। এসপোষিত কোনো মতে একটা জামা জড়িয়ে নিচ্ছিল যখন লাসাল প্রায় নিচু গলায় বলল, শুভ সন্ধ্যা।
বলে গেটের দিকে এগোলো। ইভারের যতক্ষণে মনে হলো ওকে ডাকা উচিত, ততক্ষণে গেট বন্ধ হয়ে গেছে। হাত পা না ধুয়ে ইভার জামা কাপড় চড়িয়ে নিল। সেও শুভ সন্ধ্যা বলল, কিন্তু মন প্রাণ দিয়ে, এবং সকলেই সমান উষ্ণতায় সে কথার উত্তর দিল। সে দ্রুত বেগে বেরিয়ে পড়ে সাইকেলটাকে খুঁজল এবং সেটাতে চড়েই টের পেল সেই ব্যথাটা। পরন্ত বিকেলে সে ভিড়ভাট্টা পেরিয়ে চলেছিল। তার আদ্যিকালের বাড়ি আর ছাদটাকে সে তাড়াতাড়ি ফিরে পেতে, আর সে বাথরুমে গিয়ে পা ধোবে, তারপর বসবে আর সমুদ্রের পানে চেয়ে থাকবে, যে সমুদ্র ইতিমধ্যেই তার সঙ্গী, যে সমুদ্র সকলের চেয়ে গাঢ় নীল, বুলেভার্ডের চালের ওপারে যাকে দেখা যাচ্ছে। ছোট্ট মেয়েটাও ওর পিছু নিয়েছে, ওর কথা খালি মনে পড়ছে। বাড়িতে পৌঁছে দেখলো ছেলেটা ইতিমধ্যেই স্কুল থেকে ফিরে ছবির বই পড়ছে। ফেরনাদ ইভারকে শুধলো সব ঠিকঠাক আছে কিনা। সে একটিও কথা বলেনি। স্নানঘরে গা ধুয়ে বেঞ্চিতে বসেছিল ছাদের ছোট্ট পাঁচিলটার সামনে। তার মাথায় সেলাই করা জামা কাপড় ঝুলছিল। আকাশ হয়ে উঠেছিল স্বচ্ছ। পাঁচিলের ওপারে সন্ধেবেলার শান্ত সমুদ্র। ফেরনাদ ফিরে এলো আলিজে হাতে নিয়ে, সঙ্গে দুটো গেলাস আর এক ঘটি জল। সে তার স্বামীর পাশে গিয়ে বসল। ইভার তার হাতে হাত রেখে সব কথা বলল, বিয়ের প্রথম দিনগুলোর মতো। বলা শেষ করে সে স্থির নিশ্চল হয়ে থাকল, সমুদ্রের দিকে তাকিয়ে, যেখানে দিগন্ত থেকে দিগন্তে ইতিমধ্যে দ্রুত ছড়িয়ে পড়ছে গোধূলি। আহ, ওটা ওরই দোষ, সে বলল। তার মনে হচ্ছিল তার বয়স কম হলে আর ফেরনাদেরও যদি যুবক যুবতী হতো, তারা দুজনে সমুদ্রটার উপরে চলে যেত। গল্পটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করো। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না। এইরকম আরও গল্প নিয়ে আমি হাজির থাকবো এই চ্যানেলে। আজ এই পর্যন্তই, বিদায়।